আজকের নাটক একগোছা রজনীগন্ধা। রচনা সুশান্ত কুমার ঘোষাল। প্রযোজনা M.A. সাদেক বাচ্চু। নাট্যানুষ্ঠান একগোছা রজনীগন্ধা। তোমাকে অভিনন্দন পলাশ। আজ তোমার স্বপ্ন পূরণ হলো। তুমি বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার হলে। বাশার ভাই, সংবাদটি আনন্দের নিঃসন্দেহে, তবে এর পেছনে আপনার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে তুমি তোমার প্রতিভার স্বীকৃতি পেলে। গান রচনার কলাকৌশল তো আপনি আমাকে হাতে কলমে শিখিয়েছেন। তোমার আন্তরিকতা, নিষ্ঠা এটা ছিল বলেই তুমি লক্ষ্যে পৌঁছতে পেরেছ। এখন তোমার কাজ হবে ভালো শিল্পী আর সুরকারের সঙ্গে যোগাযোগ করা, যাতে তোমার গানগুলো বেতারে এবং বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়। এই জগতে তো আমি একেবারেই নতুন। আপনার সঙ্গে তো অনেক ভালো শিল্পীর যোগাযোগ রয়েছে। মেহেরবানি করে আপনি কোনো শিল্পীর সঙ্গে আমার যোগাযোগটা করিয়ে দেবেন। তাহলে এক কাজ করো, সঙ্গীত শিল্পী নীলা আফরোজের বাসায় কাল আমি যাব। জি। তিনি একজন ভালো সুরকারও। আমার কিছু গান তিনি নিয়ে যেতে বলেছেন। তিনি সুরারোপ করে বেতার ও বিভিন্ন টিভি চ্যানেলে গানগুলো গাইবেন। জি। আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। জি, আচ্ছা। ভালো দেখে তুমি কিছু গান নিয়ে নেবে। ঠিক আছে বাশার ভাই, তাই হবে। বাশার ভাই, এই নীলা আফরোজের বাসা কোথায়? ওনার বাসা উত্তরা 4 নম্বর সেক্টরে। ও, তাহলে আমি আমার শ্যামলীর বাসা থেকে গাড়ি নিয়ে আপনাকে মিরপুর থেকে উঠিয়ে তারপর উত্তরায় যাব। ঠিক আছে, তাহলে খুবই ভালো হয়। সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। বাশার সাহেব, দেরি হলো যে? আর বলবেন না, যানজটে পড়ে দেরি হয়ে গেল। কিন্তু আমি বোধহয় আপনাকে বিরক্তিই করলাম। এ কথা বলছেন কেন? আপনি তো রিয়াজ করছিলেন। আমার রুটিন রেয়াজ শেষই হয়ে গিয়েছিল। আপনার দেরি হচ্ছে দেখে রেয়াজ করে সময়টা পার করছিলাম। আচ্ছা, সঙ্গে উনি কে? ও পলাশ, আমার ছোট ভাইয়ের মতো, নতুন গীতিকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন। জি জি, বসছি। আমি একটু ভেতর থেকে আসছি। জি। বাশার ভাই, হুম, এটা যে শিল্পীর বাসা, ঘরের মাঝে তাকালেই স্পষ্ট হয়ে ওঠে। তানপুরাটা গ্রীবা তুলে একপাশে হেলান দিয়ে আছে। ঠিকই বলেছ পলাশ। পাশেই রয়েছে সুদৃশ্য হারমোনিয়ামটি। রাখা তবলাটাও যথাস্থানে শোভা বিস্তার করছে। বাশার সাহেব, মনে হয় আপনারা কিছু আলাপ করছিলেন। হ্যাঁ, আমি আর পলাশ আপনার গানের যন্ত্রগুলো প্রসঙ্গে কথা বলছিলাম। আপনার স্পর্শধন্য যন্ত্রগুলো সব ঝকঝক করছে, যেন সব সুর তোলার জন্য উন্মুখ হয়ে আছে। সুর সাধনা বড় কঠিন ব্যাপার, সেটা চেষ্টা করে যাচ্ছে এইমাত্র। মিস নীলা, আমরা কিন্তু আপনার গুণমুগ্ধ ভক্ত। আপনারা আমাকে নীলা বলে সম্বোধন করলেই আমি খুশি হব। আচ্ছা, ঠিক আছে, তাই হবে। এসো শাইলা, মেহমানদেরকে চা নাস্তা টেবিলে সাজিয়ে দাও। বাশার সাহেব, পলাশ সাহেব, জি। আপনারা চা নিন। জি। শুধু চা বিস্কুট নয়, সঙ্গে সিঙ্গারাও দেখছি। সিঙ্গারা ঠান্ডা হয়ে যাওয়ার আগেই মুখে দিন আপনারা। সিঙ্গারাটা বেশ ভালো হয়েছে। পলাশ, তোমার কেমন লাগছে? জি বাশার ভাই, সিঙ্গারাটা চমৎকার হয়েছে। এছাড়া সিঙ্গারা আমার প্রিয় খাবারও বটে। তাহলে আপনাকে আরও সিঙ্গারা দেই? না না না, আর লাগবে না। ধন্যবাদ ধন্যবাদ। বাশার সাহেব, আপনার গানগুলো এনেছেন?
জি হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আপনার সময়ের তো অনেক দাম। নিন গানগুলো। এ অবসরে আমরা চা পর্ব শেষ করি। পলাশ, জি বাসার ভাই। তুমি চা খেয়ে নাও, জি তারপর তোমার গানগুলো গুছিয়ে ফেলো। জি আচ্ছা। বাসার সাহেব, আপনার গান সুর করতে আর গাইতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। গানের সুর করা শেষ হলে আপনাকে যথাসময়ে জানিয়ে দেব। ধন্যবাদ, ধন্যবাদ নীলা। আজ আমি পলাশকে সঙ্গে নিয়ে এসেছি ওর কিছু গান আপনাকে দেওয়ার জন্যে। পলাশ, জি তোমার গানগুলো নীলার হাতে দাও। জি আচ্ছা, এই নিন নীলা। নতুন গীতিকার হলেও পলাশ লেখে ভালোই। ঠিক আছে, আপনারা চা খেতে থাকুন, আমি দেখছি। পলাশ, জি। আমি সিঙ্গারা শেষ করে চা প্রায় শেষ করে ফেললাম। তোমার দেখছি এখনো সিঙ্গারাই শেষ হলো না। জি বাসার ভাই, এই সুস্বাদু খাবার ধীরে সুস্থে খাওয়াটা তো শ্রেয়, তাই না? তা অবশ্যই, তুমি ভালো বলেছ। এ, পলাশ সাহেব, জি, আপনার গানগুলো দেখলাম। কেমন হয়েছে? আসলে পলাশ সাহেব, অপ্রিয় হলেও আমাকে বলতে হচ্ছে, জি নতুন গীতিকারদের গান আমি সচরাচর গাই না। আর আপনার গানের কথা কিছুটা এলোমেলো, সুরারোপ করতে সমস্যা হয়ে যায়। ও আচ্ছা, ঠিক আছে, গানগুলো ফিরিয়ে নিয়ে যাই। শুধু শুধু আপনাকে বিরক্ত করলাম। না না পলাশ সাহেব, কিছু মনে করবেন না। আমি কিন্তু আপনার প্রতিভার অবমূল্যায়ন করছি না। ধন্যবাদ, জেনে খুশি হলাম। বাসার ভাই, এবার তাহলে চলুন। সে কি পলাশ, তোমার তো চাই খাওয়া হয়নি। হয়ে গেছে, আমার এবার উঠতে হয়। চলে নীলা, চায়ের জন্য ধন্যবাদ। বাসার ভাই, এদিকে কোথায় যাচ্ছেন? আর বলো না, আমি কিছু কেনাকাটার জন্য এখানে এসেছি। তা তোমার সঙ্গে এখানে দেখা হবে ভাবিনি। তা পলাশ, তুমি কি জন্য এসেছো? সেদিন পেপারে একটা বিজ্ঞাপন দেখলাম, হৃদরোগে আক্রান্ত একটি শিশুর চিকিৎসার জন্য সাহায্য চাওয়া হয়েছে। বিজ্ঞাপনে বাসার ঠিকানাটাও দেওয়া ছিল, সেই ঠিকানাটা খুঁজছি। বাসার ভাই, আপনার হাতে সময় থাকলে আমার গাড়িতে উঠে আসুন, গাড়িতে বসে কথা বলি। পলাশ, জি তোমার মানবতা বোধের প্রশংসা করতে হয়। বাসার ভাই, প্রশংসা পাওয়ার জন্য নয়, মানুষ মানুষের জন্য। এই বোধটুকু যেন আমরা ভুলে না যাই। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা অনেক বড় বড় সাফল্য বয়ে আনতে পারে। যথার্থই বলেছ পলাশ। বাসার ভাই, আমরা মনে হয় ঠিকানা মতো জায়গায় এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা তাহলে এখানেই নামি। আচ্ছা। আসুন, নেমে আসুন বাসার ভাই। আপনারা আপনারা কারা? আমি পলাশ, আর উনি বাসার সাহেব। আমার নাম শিহাব। কাগজে বিজ্ঞাপন দেখলাম, হৃদরোগে আক্রান্ত একটি শিশুর জন্য আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। হৃদরোগে আক্রান্ত শিশুটি আমারই ছেলে, নাম শরীফ। আপনারা বাইরে না দাঁড়িয়ে থেকে ঘরে এসে বসুন না, শরীফকে একটু দেখে যান। চলুন বাসার ভাই, শরীফকে দেখে যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। আসুন আসুন, ভেতরে আসুন। শরীফ পাশের ঘরেই শুয়ে আছে। ডাক্তার ওর ওপেন হার্ট সার্জারির কথা বলেছেন। ও, তা না করা গেলে ওর জীবনটা সংকটাপন্ন হবে। অপারেশন করানোর মতো অর্থ আমার হাতে নেই। আমি নিদারুণ এক হতাশার মধ্যে আছি, তাই মানুষের কাছে হাত পাততে হয়েছে। না না শিহাব ভাই, ওরকম করে বলবেন না। আমরা একটা সমাজে বাস করি। আপনার এই সংকটময় মুহূর্তে সমাজের হৃদয়বান ব্যক্তিদের আপনি আপনার পাশে পাবেন। তা না হলে যে সমাজ অর্থহীন হয়ে যায়। শিহাব সাহেব, আমি একটা চেক নিয়ে এসেছিলাম শরীফের চিকিৎসার জন্য। এই সামান্য চেকটা যদি নেন। পলাশ সাহেব, চেকে উল্লেখিত টাকার পরিমাণটা তো সামান্য নয় দেখি। শরীফের অপারেশনের ব্যাপারে আজ আমি খুব আশাবাদী হয়ে উঠেছি। শিহাব সাহেব,
আপনার ছেলের চিকিৎসার জন্যে পলাশের মতো আমি সেভাবে আর্থিক সাহায্য করতে পারবো না, কিন্তু আমার আন্তরিক সহযোগিতা থাকবে। আপনাদের এই সহযোগিতায় আমি আজ অভিভূত। আপনারা একটু বসুন, আমি 2 কাপ চা দিতে বলি। শিহাব সাহেব, চায়ের পাটটা আজ থাক, শরীফ সুস্থ হয়ে উঠুক, তারপরে সে চা খেয়ে যাব। পলাশ সাহেব, 2 কাপ চা করতে আর কতক্ষণই বা লাগবে? না, আজকে আর সময় নেই, আরেকদিন এসে চা খেয়ে যাব। আজ উঠি। আর আমার এই কার্ডটা রেখে দিন, এতে আমার বাসার ঠিকানাও দেয়া আছে। যখনই কোনো প্রয়োজন হবে আপনি যোগাযোগ করবেন, ঠিক আছে? চলুন বাসার ভাই, এবার যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। বাসার ভাই, হ্যাঁ রাস্তায় নীলাকে দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাই তো। অবশ্যই জায়গাটা যখন উত্তরা 4 নম্বর সেক্টর, দেখা যাওয়াটাই অস্বাভাবিক কিছু নয়। এই যে নীলা, এদিকে কোথায় যাচ্ছেন? বাসা সাহেব, আপনারা এখানে? পলাশ আর আমি দুজনেই আলাদা আলাদাভাবে এখানে এসেছিলাম, তারপর হঠাৎ করেই দুজনের সঙ্গে দেখা। তা এখানে কি প্রয়োজন? আমার কিছু কেনাকাটার ব্যাপার ছিল, আর পলাশ এসেছিল হৃদরোগে আক্রান্ত একটি ছেলের চিকিৎসার ব্যাপারে খোঁজ নিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্যে। ছেলেটি আমাদের পাড়াতেই থাকে। পেপারে দেয়া বিজ্ঞাপনটা আমার চোখেও পড়েছে, কিন্তু আমি তো ওর পাশে গিয়ে দাঁড়াইনি। ছেলেটির পাশে দাঁড়াবার জন্য আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, আমি তো তা করিনি। সুযোগ মতো একদিন গিয়ে দেখে আসবেন। তা এখন আপনি কোথায় যাচ্ছেন? আমি যাব ধানমন্ডি, একটা ডায়াগনস্টিক সেন্টারে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, একটা সিএনজিও পাচ্ছি না। নীলা, আমি ধানমন্ডি যাব, আমি আপনাকে আপনার জায়গা মতো নামিয়ে দিতে পারি। পলাশ সাহেব, আপনাকে শুধু শুধু বিরক্ত করব কেন? না না, আমি এতে বিরক্ত হবার কিছু নেই। আপনি কোনো রকম দ্বিধা সংকোচ না করে আমার সঙ্গে যেতে পারেন। নীলা, পলাশ যখন বলছে আপনি ওর সঙ্গে গেলেও ভালোই হয়, আপনাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। ওনার ব্যক্তিগত সমস্যা থাকলে থাক বাসার ভাই, আমার তাড়া আছে, আমি বিদায় নিচ্ছি। ঠিক আছে, এসো, আমি কাজ সেরে পরে যাব। জি জি, আচ্ছা। পলাশ সাহেব, জি, চলুন আপনার গাড়িতেই যাই। উঠে আসুন। নীলা, আপনি যে ডায়াগনস্টিক সেন্টারে যাবেন সেটা ধানমন্ডি কততে? ধানমন্ডি 5-এ। ও আচ্ছা আচ্ছা। কি এমন অসুখ হলো টেস্ট করাতে উত্তরা থেকে ধানমন্ডি যেতে হচ্ছে? কদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছিল, ডাক্তার দেখালাম। ডাক্তার অনেকগুলো টেস্ট করতে দিলেন। টেস্টগুলো করাবার জন্য ধানমন্ডি যাওয়া। গাড়ির এসিটা ছাড়বো কেন বুঝতে পারছি না। এই গরমেও আপনার গায়ে চাদর জড়ানো। মানে ঠান্ডা থেকে বাঁচার জন্য চাদর জড়াতে হয়েছে। তাহলে এসিটা আর ছাড়বো না। মানে আপনার অসুবিধা হবে না না তো? না না না, আমার কোনো অসুবিধা হবে না। আপনাকে একটু সুবিধা করে দিতে পারলেই আমি খুশি হব। পলাশ সাহেব, একটা কথা বলি। বলুন। আপনার গানের পাণ্ডুলিপি নিয়ে বাসার সাহেবের সঙ্গে যেদিন আপনি আমার বাসায় গিয়েছিলেন, সেদিন আপনার সঙ্গে আমার আচরণটা অশোভন হয়েছিল। জি, আজ আমি তার জন্য ক্ষমা চাইছি। নীলা, আমি আমি খুব বিব্রত বোধ করছি। আমার গানের মান আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, তাই গানগুলো ফিরিয়ে দিয়েছিলেন। সে নিয়ে এখন আর কথা বলার প্রয়োজন দেখছি না। না মানে পলাশ সাহেব, বিনীত অনুরোধ রাখবো, আপনি কি দয়া করে আপনার গানগুলো আমাকে আবার দেবেন? নীলা, ইচ্ছে ছিল আপনার কণ্ঠে আমার প্রথম গান হবে, কিন্তু তা তো আর হলো না। এর মধ্যে 2-3 জন শিল্পী বেতার ও টিভিতে আমার গানগুলো গেয়েছেন। হ্যাঁ, বেতারে আমি আপনার এই গানটা শুনেছি। শ্যামল ছায়ায় মধুর মায়ায় এদেশের গান গাই, এই গানটি আমার খুবই ভালো লেগেছে। এমন আর কি ভালো, আপনি বিনয় প্রকাশ করছেন। না না, বিনয় নয়, আমার অন্তরের উপলব্ধি।
আপনার শরীরটা কি বেশি খারাপ লাগছে? মানে হঠাৎ যে শরীরটা এমন খারাপ হয়ে যাবে ভাবিনি। এদিকে আপনার ডায়াগনস্টিক সেন্টারের কাছে এসে গেছি। আপনাকে বাঁয়ে নামিয়ে দিচ্ছি, তাহলে আপনার সেন্টারে ঢুকতে সুবিধা হবে। আসুন, এবার গাড়ি থেকে নেমে আসুন। এ কি, আপনি তো দেখছি টলছেন, পড়ে যাবেন যে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ধরছি আমি আপনাকে ধরছি। চলুন চলুন, আমি আপনাকে ভিতরে নিয়ে যাচ্ছি। এবার আপনি সামনের চেয়ারটায় বসুন, আমি গাড়িটা একটু পার করে আসছি। আচ্ছা। নীলা, এখন কেমন লাগছে? আগের চেয়ে এখন অনেকটাই ভালো। তাহলে এখন আপনি আপনার টেস্টগুলো সেরে ফেলুন। আপনি যদি বলেন তো আমি আপনার সাথে থাকতে পারি। কিন্তু আপনার কাজে কোনো ব্যাঘাত ঘটবে না? না না, আপনি বললে আমি থাকবো, আর কাজ সামলে নেওয়া যাবে। আমি একা একা খুব অসহায় বোধ করছি। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার সঙ্গেই আছি। তারপর আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আমি বিদায় নেব। আমি আপনাকে ঝামেলায় ফেললাম না তো? না না, এভাবে ভাববেন না। এই মুহূর্তে কাজটি আমার জন্য জরুরি। বাসার ভাই যে, এবার অনেক দিন পরে এলেন। হ্যাঁ পলাশ, এসেছি একটা বিশেষ কারণে। কি ব্যাপার বাসার ভাই? আজ খবরের কাগজ দেখেছো? কাগজটা অবশ্যই আমি সঙ্গে নিয়ে এসেছি। কি আছে ওতে? ক্যান্সারে আক্রান্ত নীলা সমাজে হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন। কি বলছেন বাসার ভাই? হ্যাঁ, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার সবই আছে ওতে। চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন তা তার নেই। বাসার ভাই, সেদিন নীলাকে আমি যখন তার বাসায় পৌঁছে দিয়ে এলাম, আমি ভাবিও নি এমন একটা কঠিন অসুখে তিনি আক্রান্ত। পলাশ, ভাগ্যে যা আছে তা তো হবেই। তার পাশে গিয়ে তো এখন আমাদের দাঁড়াতে হবে। তার মতো একজন বিশিষ্ট শিল্পীর চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, সেজন্য আমাদের দায়িত্ব নিতে হবে। তুমি যথার্থই বলেছ পলাশ, ঠিক বলেছ। তার সুখের সময় আমরা তার কাছে গেছি, আর দুঃখের সময় তার কাছে যেতে হবে। বাসার ভাই, আপনার যদি সময় থাকে তাহলে এখন চলুন একবার নীলার বাসায় যাই। কিন্তু পলাশ, আমি তো সেভাবে প্রস্তুত হয়ে আসিনি। ওকে তো শুধু দেখতে গেলে হবে না, তার জন্যে কিছু করতেও তো হবে। আপনি আপনার সময় মতো নিশ্চয়ই তার জন্য যত সম্ভব করবেন। এখন চলুন আমরা রওনা হয়ে যাই, প্রাথমিকভাবে তার চিকিৎসার ব্যবস্থা করি। আপনারা আসুন, ঘরে আসুন। কেমন আছেন নীলা? না পলাশ সাহেব, ভালো নেই। অসুখের চিন্তার চেয়েও বড় হয়ে উঠেছে আর্থিক চিন্তা। চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করবার সাধ্য আমার নেই। নীলা, আপনি এমন হতাশ হচ্ছেন কেন? হতাশ না হয়ে কী করার আছে বলুন? ধৈর্য হারাবেন না নীলা। পলাশ আর আমি যেমন আপনার পাশে আছি, আপনার অনুরাগী আরও অনেকেই আপনার পাশে এসে দাঁড়াবেন। নীলা, বাসার ভাই যথার্থই বলেছেন। পেপারে আপনার দেয়া বিজ্ঞাপনটা দেখেই আমরা আপনার কাছে ছুটে এসেছি। আপনাদের আন্তরিক সহানুভূতির জন্য কৃতজ্ঞতা জানাই। একটু বসুন, আমি চায়ের কথা বলে আসি। না, আজ নয় চা থাক। না না, সে কি হয়? আপনারা খালি মুখে যাবেন তা কি করে হয়? অন্তত এক কাপ চা খেয়ে তো যাবেন। আপনারা বসুন। দেখো পলাশ, অসুস্থ হয়েও নীলার আতিথেয়তার কোনো ত্রুটি নেই। তা ঠিক, তবু আমাদেরকে নিয়ে এমন ব্যস্ত না হলেও চলতো। আমি আসতে আসতে পলাশ সাহেবের কথাটা কানে গেল। কি আর ব্যস্ত হলাম বলুন? ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করাতে যাওয়ার দিন আপনি যে আন্তরিক সৌজন্য প্রদর্শন করেছেন, সে কথা ভুলি কি করে বলুন? নীলা, এসব কথা রাখুন তো। মানুষ মানুষের জন্যে। হ্যাঁ,
আপনি ঠিকই বলেছেন। ও হ্যাঁ, শাইলা এসো, ট্রেটা ওই সামনের টেবিলটা রাখো। নীলা, এক কাপ চায়ের কথা বলে এত কিছুর আয়োজন করেছেন? এত কিছু আর কি পলাশ সাহেব, প্লেটে যা আছে সব খেতে হবে কিন্তু। বাসার সাহেব, একই কথা আপনাকেও। খাওয়ার ব্যাপারে কোনো কার্পণ্য করব না। কথা না বলে এবার খান তো আপনারা। তার আগে এই খামটা রাখুন। কি আছে ওতে পলাশ সাহেব? বিশেষ কিছু নয়। ও মা, এ যে দেখছি বিশেষ কিছুই। একটা চেক, এত বিরাট অঙ্কের চেক। ক্ষুদ্রকে বিরাট করে দেখার আপনার দৃষ্টিটা অভিনন্দনযোগ্য। না না, 6 অঙ্কের চেকটিকে আমি কি করে ক্ষুদ্র বলি? নীলা, আজ আমি খালি হাতে এসেছি, তবে সামান্য হলেও আমারও অংশগ্রহণ থাকবে। 2-1 দিনের মধ্যেই আমি আবার আসব। হ্যাঁ বাসার সাহেব, আপনাদের আন্তরিক সহযোগিতায় আমার মানসিক শক্তি আজ উজ্জীবিত হলো। নীলা, লক্ষ্য করলাম আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোতে ধুলো জমে গেছে। ডাক্তারের নিষেধ না থাকলে ওগুলোর ধুলো সাফ করে রিয়াজ করার জন্য অনুরোধ জানিয়ে যাচ্ছি। সহনীয়ভাবে রেয়াজ করতে নিষেধ নেই। যতদূর পারা যায় স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখার পক্ষে ডাক্তার মত দিয়েছেন। আরও লক্ষ্য করলাম ফুলদানিতে রজনীগন্ধা শুকিয়ে আছে, তার জায়গায় টাটকা ফুল রাখবেন। রজনীগন্ধা আমার বড় প্রিয় ফুল। ঠিক আছে, তাই করব। আমি অসুস্থ, তবু আজকের এই মুহূর্তগুলো আমার কাছে আনন্দময় হয়ে উঠেছে। আজকের এই ক্ষণ সোনার আখরে লেখা হয়ে থাকবে চিরদিন। নীলা, এবার তাহলে আমরা উঠি। পলাশ সাহেব, আপনারা মেহেরবানি করে আর একটু বসুন, আমি মাকে নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে আসুন, আমরা অপেক্ষা করছি। বাসার ভাই, নীলার যে মা বেঁচে আছেন এ তথ্যটা আমার অজানা ছিল। হ্যাঁ, মা আছেন, খুবই সহজ সরল মহিলা। মা, এই যে ইনি পলাশ সাহেব, আর বাসার সাহেবকে তো তুমি আগে থেকেই চেনো। আমার চিকিৎসার জন্য আজ পলাশ সাহেব এই চেকটা দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, এ তো অনেক টাকা বাবা। খালাম্মা, এমন করে আমাকে বিব্রত করবেন না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, এটুকুই। পলাশ সাহেব, আপনি শুধু উদার নন, বিনয়ীও বটে। খালাম্মা, আমাকে তুমি সম্বোধন করলে আমি খুব খুশি হব। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তাই হবে। খালাম্মা, আমরা অনেকক্ষণ এসেছি, এবার আমরা উঠব। তার আগে আমি একটা অনুরোধ করব। জি। আগামী মঙ্গলবার নীলার জন্মদিন। জি। নীলা তার জন্মদিনে কাউকে ডাকতে রাজি হচ্ছিল না। জি। আমি ওকে জোর করে রাজি করিয়েছি। খুব ভালো করেছেন খালাম্মা, খুব ভালো করেছেন। আমি নীলার জন্মদিনে তোমাদের ডাকছি বাবা। জি। যদি তোমরা আসো, নীলার নিশ্চয়ই খুব ভালো লাগবে, আর আমিও খুব খুশি হব। আমার তো একটি মাত্র মেয়ে। খালাম্মা, আপনি নিজের মুখে বলেছেন, আর আমরা আসবো না তা কি হয়? বাসার ভাই, আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা অবশ্যই আসব। নীলা, গানটি মুগ্ধ হয়ে শুনলাম। এতক্ষণ আপনি সুরের
একে মায়াজাল রচনা করে চলেছিলেন। পলাশ যা বলল তা কিন্তু আমারও কথা। নীলা, আমি তো আপনার গান আগেও শুনেছি, কিন্তু আজকের গান তুলনাহীন। বাসার সাহেব, আপনারা আমাকে স্নেহের চোখে দেখেন, তাই অমন করে বলছেন। নীলা, পলাশ সাহেব আর বাসার সাহেব যা বলেছেন তার উপর আর কথা চলে না। এবার কেকটা কেটে ফেলার আয়োজন কর, মোমবাতিটা নিভিয়ে ফেল। হ্যাঁ পলা, তাই করছি। আমি কেকটা কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নীলা, হ্যাপি বার্থডে টু ইউ। নীলা, হা কর তো, আমি তোকে কেকটা খাইয়ে দিই। আরে কি করছিস? এই এত বড় টুকরোটা খাবো কি করে? নীলা, নে, এবার তুইও হা কর। কেকটা কিন্তু দারুণ হয়েছে। পলাশ সাহেব, হ্যাঁ? এবার হা করুন তো। আমি আরে করছেন কি নীলা? আপনি আমাকে খাইয়ে দিচ্ছেন? বারে, সব দিন তো নিজের হাতেই খান, আজ না হয় কেকটুকু আমিই খাইয়ে দিলাম। ভাবছি কোন প্রশংসা আগে করব, আন্তরিকভাবে আপ্যায়িত করলেন তার জন্যে, নাকি কেকের অপূর্ব স্বাদের? আপনার জন্য নিজের হাতে সিঙ্গারাও তৈরি করেছি। তাই নাকি? আপনি যেদিন প্রথম এসেছিলেন সেদিন বলেছিলেন সিঙ্গারা আপনার প্রিয় খাবার। আপনি তা মনে রেখেছেন নীলা? চিরদিন মনে রাখবো। পলাশ, জি। সেদিন তোমার মা বললেন তোমার স্ত্রীর মৃত্যুর পর তোমার বাবা তোমার জন্য একজন পাত্রী নির্বাচন করেছিলেন, জি বাসার ভাই। কিন্তু চূড়ান্ত করা হয়নি। এর মাঝে আবার তোমার বাবার অকাল প্রয়াণে সবকিছু এলোমেলো হয়ে যায়। তিনি এখন চাইছেন পাত্রীপক্ষের সঙ্গে পুনরায় যোগাযোগ করতে। আমার উপর দায়িত্ব দিয়েছেন পাত্রীপক্ষের সঙ্গে যোগাযোগ করে তোমার বিয়ের কাজটা সুসম্পন্ন করতে। তিনি পাত্রীপক্ষের ঠিকানাও আমাকে দিয়েছেন। পাত্রীর নাম সুকন্যা, তাও জানালেন। তোমার মা একা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, এ কথাও বললেন। হ্যাঁ বাসার ভাই, মায়ের জন্য আমার নিজেরও কষ্ট হয়। আপনি তো ভালোই জানেন, আমার স্ত্রীর অসুস্থ অবস্থায় মা এত সেবা যত্ন করলেন, অথচ শেষ রক্ষা হলো না। একদিন একটি পুত্র সন্তান জন্ম দিয়ে সে না ফেরার দেশে চলে গেল। তখন থেকে আমার বৃদ্ধ মা একদিকে শিশুটি লালন পালন করেছেন, অন্যদিকে সংসার সামলিয়েছেন। হ্যাঁ, তোমার মায়ের উপর যে গুরুদায়িত্ব পড়েছে তার ভার লাঘবের দায়িত্ব এখন তোমার। হ্যাঁ, তা অস্বীকার করার কোনো জো নেই। তোমার শিশু সন্তান আর মায়ের দিক বিবেচনা করে তোমার এখন বিয়ে করা কর্তব্য। জি। পলাশ, বলো মা। তুই তো জনসেবা করে বেড়াচ্ছিস, আর এদিকে আমি যে কী দুর্দশে আছি সেদিকটা কখনো ভেবে দেখিস না। এই বৃদ্ধ বয়সে আমি তো আর কুলিয়ে উঠতে পারছি না। আগে বৌমা ছিল, সংসার সামলাতো, কি লক্ষ্মী বউ ছিল। হীরের টুকরো নাতে টিকে রেখে সে চিরদিনের জন্য বিদায় নিল। মা, ভাগ্যের লিখন তো খণ্ডানো যায় না। হ্যাঁ, তা তো সত্যি। এদিকে আমার ডায়াবেটিস, হার্টের অবস্থাও ভালো নেই। কোন দিন ওপারের ডাক আসবে কে জানে। তখন আমার নাতি হীরকের কি হবে। হ্যাঁ, হীরকের কথা ভেবে আমার নিজের মনটাও ব্যথায় বিদীর্ণ হয়ে ওঠে। মাতৃস্নেহ বঞ্চিত শিশু, মায়ের এক ফোঁটা দুধও তো পায়নি ও। এবার ওর জন্য একটি মা নিয়ে আয়, আমি যে এইটুকু দেখে অন্তত শান্তিতে মরতে পারি। আমি বাসার সাহেবকে তোর জন্য পাত্রী দেখার ব্যবস্থা করতে বলেছি। মা, তুমি যখন বলছো তাই হবে। আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ, তাতে যে আমার আরো খারাপ লাগে। কে এলো? ও, বাসার ভাই, আসুন, ভিতরে আসুন, বসুন বাসার ভাই। তারপর কি খবর বাসা সাহেব?
পাত্রীপক্ষের সঙ্গে যোগাযোগ করে এসেছি। পাত্রীর বাবা আব্দুর রশিদ সাহেব আমাকে আন্তরিকভাবে গ্রহণ করলেন। আচ্ছা, আনুষ্ঠানিকভাবে পাত্রী দেখার জন্য তিনি আমন্ত্রণ জানালেন। সামনের শুক্রবার কি পাত্রী দেখতে যাওয়া যাবে? ঠিক আছে, শুক্রবার দিন যেতে আমার অসুবিধে নেই। তাহলে শুক্রবার দিন আমি বিকেলে চলে আসব। জি। তারপর একসঙ্গে পাত্রী দেখতে চলে যাব। আচ্ছা। কুদ্দুস, জি স্যার। তাড়াহুড়ার কিছু নেই, ধীরে সুস্থে গাড়ি চালাও। স্যার। কুদ্দুস, জি। আমরা তো কার রেসিং অংশ নিইনি যে গাড়ি আগে যেতে চায় যাক, আমরা ধীরে সুস্থে যাই। জি স্যার। সাবধানে চালাও। স্যার। বাসার ভাই, পথে মিষ্টির দোকান চোখে পড়লে বলবেন, কিছু মিষ্টি কিনে নেব। হ্যাঁ, ঠিকই বলেছ। খালি হাতে তো আর পাত্রী দেখতে যাওয়া যায় না। জি বাসার ভাই, মিষ্টি ছাড়া শুভ কাজে। বাসার ভাই, আমার ডান পাটা দারুণ চোট লেগেছে। মনে হয় পাটা যেন ভেঙে গেছে। হ্যাঁ, বাসটার সঙ্গে আমাদের গাড়ির যেভাবে সংঘর্ষ হয়েছে তাতে পা ভাঙারই কথা। কুদ্দুস, তোমার হাত পা ঠিক আছে তো? দেখো দেখো, তাড়াহুড়া করার কি ফল। আমি অল্প একটু চোট পেয়েছি, কিন্তু পলাশের পায়ের চোটটা গুরুতর হয়েছে। কুদ্দুস, এই গাড়িতে তো আর যাওয়া যাবে না। তুমি তাড়াতাড়ি একটা সিএনজি জোগাড় করে আনো। হ্যাঁ, সিএনজিতে করে পলাশকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ফোন পেয়ে ছুটে এলাম। পলাশ এখন কেমন আছে? হ্যাঁ, আমরা চোটটা যত গুরুতর ভেবেছিলাম আসলে তা নয়। কালকেই রিলিজ করে দেবে। আলহামদুলিল্লাহ, শুনে আশ্বস্ত হলাম। আমার বাসা তো কাছেই, যে কোনো প্রয়োজনে খবর দেবেন, দ্বিধা করবেন না যেন। না না, দ্বিধা করব কেন? বাসা সাহেব, পাত্রী দেখার দিনটা তাহলে কদিন পিছিয়ে দিতে হয়। হ্যাঁ, পলাশ ভালো হয়ে উঠলেই আমরা আবার একটা দিন ঠিক করে নিয়ে আপনাদের বাসায় যাব। ঠিক আছে, দোয়া করি পলাশ দ্রুত সুস্থ হয়ে উঠুক। আচ্ছা, উঠি। পলাশের সঙ্গে কথা বলতে পারলাম না, দেখলাম ও ঘুমিয়ে আছে। ডাকবো কি? না, ডাকার দরকার নেই, বিশ্রামে থাক। আচ্ছা আচ্ছা। কে? আমি নীলা। ও, কতক্ষণ এসেছেন নীলা? কিছুক্ষণ হলো। আপনি ঘুমিয়েছিলেন বলে আপনাকে ডাকিনি। তা এখন শরীর কেমন পলাশ সাহেব? শরীর তো এমনিতে ভালোই, পা নিয়ে সমস্যায় পড়লাম। সম্পূর্ণ সুস্থ হতে কদিন লাগবে কে জানে। আমাকে তো একটি খবরও দিলেন না। বাসা সাহেবের কাছ থেকে খবরটা জেনেই ছুটে এসেছি। আপনি নিজে অসুস্থ, আপনাকে খবর দিয়ে আর বিব্রত করতে চাইনি। আমাকে এমন দূরের ভাবেন? না না না, দূরের ভাববো কেন? ঘটনাটা যদি আমি আগে জানতাম তাহলে হাসপাতালে গিয়েই আপনাকে দেখে আসতাম। অসুস্থ শরীর নিয়ে আপনি ছুটোছুটি করবেন, সেটা কি ভালো হতো? আমি কিন্তু আগের চেয়ে এখন ভালোই বোধ করছি। শুনে খুশি হলাম। আপনার আনুকূল্য না পেলে আমার চিকিৎসাই বন্ধ হয়ে যেত। আমরা যখন রয়েছি, চিকিৎসা বন্ধ হবে কেন? পলাশ সাহেব, আপনার হারমোনিয়ামটা ধুলো জমে রয়েছে। আমি ধুলো ছেড়ে দিই? আরে আরে, করছেন কি? আপনার শাড়ির আঁচল দিয়ে ধুলো ঝেড়ে দিচ্ছেন? আমি কিন্তু খুব বিব্রত বোধ করছি। এটা বাড়াবাড়ি হচ্ছে না? না না, আপনার জন্য কিছু করতে পারছি তাতেই আমার ভালো লাগছে। কে তুমি মা, হারমোনিয়ামের ধুলো ঝাড়ছ? মা, তোমাকে যে নীলার কথা বলেছিলাম, এই হচ্ছে সেই নীলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, পলাশের মুখে তোমার কথা শুনেছি। তোমার শরীর এখন কেমন? খালাম্মা, আমি আগের চেয়ে এখন অনেক ভালো। দোয়া করবেন যেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারি। সে তো অবশ্যই, প্রাণ ভরে দোয়া করি। তুমি বসো মা, তোমার জন্য চা করে নিয়ে আসি। না না খালাম্মা, আমার তো চা খাওয়া নিষেধ। তবে আপনি রান্নাঘরটা
আর চায়ের সরঞ্জাম দেখিয়ে দিন, আমি আপনাদের জন্য চা করে আনি। এমন করে অপ্রস্তুত করে দিচ্ছ মা? আজ যদি নিজের হাতে আপনাদেরকে একটু চা করে খাওয়াতে পারি, সেটা হবে আমার জন্য বিরাট তৃপ্তি। পলাশ সাহেব, জি। আপনাকে জানানো হয়নি, আপনার কয়েকটি গানের সুর করেছি। তাই? সুরারোপ শেষ হলে আপনাকে গানগুলো শুনিয়ে যাব। আপনার শরীরের এই অবস্থায় এত চাপ নিচ্ছেন? আমি অবসর মতো এই কাজগুলো করি, আর তাতে তো আমার ভালোই লাগে। ডাক্তার সাহেবও আমাকে বলেছেন স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখতে। অসুখটাকে যত ভুলে থাকা যায় ততই নাকি ভালো। বেশ, তাই করবেন, তবে অতিরিক্ত টেনশন নেবেন না। আচ্ছা। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ও, বাসার সাহেব এসেছেন? জি, পলাশ এখন কেমন আছে? পলাশ তো বলেছে ও আগের চেয়ে এখন অনেক ভালো। বাসার সাহেব, এদিকে নীলা এসেছিল। ও, নীলা মেয়েটাকে আমার খুব ভালো লাগলো। ওকে বললাম চা করে দিই, উল্টো ওই আমাদেরকে চা করে খাওয়াতে চাইলো। নীলার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, আমিও তাকে ভালো বলেই জানি। মেয়েটির মুখে একটা বিষণ্ণতার ছায়া দেখে মনটা ভালো লাগলো না। রশিদ সাহেব, আসুন আসুন। সালাম আলাইকুম। আসুন, ওয়ালাইকুম সালাম। বাসা সাহেব, জি, পলাশ এখন কেমন আছে? ভালোই আছে, তবে ভালোভাবে হাঁটতে আরও কদিন সময় লাগবে। এদিকে একটা কথা না বলেও পারছি না। সুকন্যার একমাত্র মামা বিদেশ থেকে আসছেন। তার ইচ্ছে তিনি বিদেশে ফিরে যাওয়ার আগেই একমাত্র ভাগ্নির বিয়েটা দেখে যাবেন। আমরা চাইছি যদি পাত্রী দেখা পর্বটা অন্তত তার আগেই সেরে রাখা যেত। রশিদ সাহেব যদি কিছু মনে না করেন, তাহলে পাত্রীকেই পলাশের বাসায় এনে দেখানো যেতে পারে না? প্রস্তাবটা মন্দ নয় বাসা সাহেব। উদ্ভূত পরিস্থিতিতে মনে হয় এটাই উপযুক্ত সমাধান। সবই তো শুনলেন, এবার আপনার মতামতের উপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। হ্যাঁ বাসার সাহেব, প্রস্তাবে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। তাহলে আমি মেয়েকে নিয়ে কবে আসব? আগামী শুক্রবার দিন আপনি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাসায় আসবেন। হ্যাঁ, আমার দাওয়াত রইল, সঙ্গে দুটো ডাল ভাত খেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের এই সহযোগিতাটুকু করার জন্য। আমি এখন উঠি, বাসায় গিয়ে খবরটা দিই। একটু চা খেয়ে যান। শুক্রবার দিন এসে ডাল ভাত তো খাবই, সঙ্গে চাও খেয়ে যাব। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব, আমার আর কটা কেমোথেরাপি লাগবে? নীলা, আরও কটা থেরাপি দিতে হবে। এরপর পর্যবেক্ষণে রেখে দেখা হবে আরও লাগবে কি না। আপনি তো বলেছিলেন আপনার চিকিৎসা থেমে যাবে টাকার অভাবে। একজন হৃদয়বান ব্যক্তির অর্থানুকূল্যে আমি চিকিৎসাটা অব্যাহত রাখতে পেরেছি। কে তিনি? তিনি ইঞ্জিনিয়ার পলাশ চৌধুরী, একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের স্বত্বাধিকারী। হ্যাঁ, তার নাম শুনেছি। এছাড়া তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। রেডিও টিভিতে তার রচিত গানও শুনেছি। ডাক্তার সাহেব, আমার মাথার চুলগুলো প্রায় পড়ে গেছে, অনেক ওয়েট লসও হয়েছে। আপনি যা যা বললেন এগুলো সবই কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া। এই অনিবার্য পরিবর্তনগুলো মেনে নিয়েই চিকিৎসা চালাতে হয়। ডাক্তার সাহেব, আমি খুব হতাশ হয়ে পড়ছি। আমরা কিন্তু হতাশ নই। আপনি সুস্থ হয়ে উঠবেন এই বিশ্বাস নিয়েই আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আপনার মনকে শক্ত করুন, এভাবে ভেঙে পড়বেন না। মাঝে মাঝে মনে হয় বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারলে হয়তো দ্রুত আরোগ্য লাভ করতাম। আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। বিদেশে গিয়ে আপনি যে চিকিৎসাটা নিতেন, এখানে কিন্তু ঠিক সেই চিকিৎসাটাই নিচ্ছেন। আপনি অযথা মানসিক দ্বন্দ্বে ভুগবেন না। আমাদের দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা রয়েছে, চিকিৎসকও রয়েছেন। ও, আপনারা এসে গেছেন? সুকন্যাও এসেছ? রশিদ সাহেব, এত মিষ্টি নিয়ে এসেছেন। শুভ কাজ মিষ্টি ছাড়া কি হয়?
আপনারা বসুন রশিদ সাহেব। সুকন্যা, তুমিও বসো। পলাশ, জি বাসার ভাই। তোমার মাকে বলো মেহমানরা চলে এসছেন। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুকন্যা, বসো তো মা। আরে রে, কি করছো সুকন্যা? হ্যাঁ, একেবারে কদম বসি করছো। প্রাণ ভরে দোয়া করি মা, সুখী হও। খালাম্মা, আপনার শরীর এখন কেমন? হ্যাঁ, এই বয়সে কিছু অসুখ বিসুখ তো নিত্যর সঙ্গী করেই ভালো থাকার চেষ্টা করতে হয়। সে যাক, হঠাৎ পলাশকে নিয়ে কি সমস্যা হলো দেখো তো, যার জন্য তোমাদের এই ভোগান্তি দিতে হলো। কি যে বলছেন খালাম্মা, এমনিতেই উচিত ছিল আমাদের ওনাকে এসে দেখে যাওয়া। সুকন্যা, তোমরা একটু বসো, আমি চুলোয় রান্না বসে এসেছি তো, একটু নাড়া দিয়ে আসি। তাহলে খালাম্মা, বসে না থেকে আপনার সঙ্গে গিয়ে আমিও একটু হাত লাগাই। বলছো কি মা? আর তোমরা আমাদের মেহমান, মেহমানের উপর এমন অত্যাচার কি মানায়? অত্যাচার কেন হবে খালাম্মা? আমি তো মনে করি এটা শিষ্টাচারই হবে। সুকন্যা, তোমার সঙ্গে তো কথায় পেরে ওঠা সম্ভব না। ডাইনিং টেবিলে প্লেটে মিষ্টি রাখা আছে, তুমি সবার হাতে মিষ্টির প্লেট তুলে দাও। সুকন্যাকে তো দেখলেন, আপনার কি মতামত? পছন্দ হলো? বাদশা সাহেব, এক কথাই বলবো, পাত্রী পছন্দ হয়েছে। বাস্তবিক সুকন্যা যেমন রূপবতী তেমনি গুণবতী। কথাবার্তায়, আচার আচরণ, অপরকে আপন করে নেওয়ার যে গুণ, তাতে আমি মুগ্ধ। পাত্রী তো পলাশের বাবাই পছন্দ করে গিয়েছিলেন, তার পছন্দ যথার্থই ছিল। আপনার মতামত শুনলাম, এবার পলাশের মতামতটা শোনা দরকার। ছি, বাসার ভাই, মায়ের কথার উপর আমার তো আর কথা থাকে না। তাহলে একটি কথাই থাক, শুভস্য শীঘ্রম। ছি। বাসার ভাই, বিয়ের আয়োজন, কেনাকাটা, দাওয়াতপত্র ছাপানো, বিলি বন্টন করা সব কিছু কিন্তু আপনাকেই করতে হবে। আমি আনন্দের সঙ্গেই সেসব করব। আমার এই পা নিয়ে তো আমি আগের মতো ছোটাছুটি করতে পারবো না, তাই আপনাকে এই বাড়তি দায়িত্বটুকু নিতে হবে। আমি তো এটা বাড়তি দায়িত্ব বলে মনে করছি না। আমার উপর তোমার অধিকারটুকু তো আছে। বাসার ভাই, আপনার উপর বিয়ের জোগাড় যন্ত্রের দায়িত্বটা দিয়ে আমার এখন নিজেরই খুব খারাপ লাগছে। সব আপনাকে একা একা করতে হচ্ছে। পলাশ, এসব বলে আমাকে লজ্জা দেও না। বিয়ের কার্ডগুলো বিলি বন্টন করাও একটা ঝামেলার কাজ, এ প্রান্ত থেকে ও প্রান্তে ছোটাছুটি। আচ্ছা বাসার ভাই, নীলাদিন বাসার কার্ডটা কি দেয়া হয়েছিল? না, কারো কারো কার্ড এখনো দিয়ে উঠতে পারিনি, এর মধ্যে নীলাদেরটাও রয়েছে। ঠিক আছে, সুযোগ মতো একদিন গিয়ে দিয়ে আসলেই হবে। পলাশ, আমি একটা কথা ভাবছি। জি বাসার ভাই। তোমার পায়ের অবস্থা তো এখন আগের চেয়ে ভালো। নীলাদের কার্ডটা দিতে তুমিও যদি আমার সঙ্গে যেতে, তাহলে মনে হয় ভালো হতো। জি জি বাসার ভাই, প্রস্তাবটা ভালোই দিয়েছেন। নীলার খোঁজ খবরটাও নেওয়া যাবে। কে? পলাশ? ও, সঙ্গে দেখছি বাসারও আছে। কেমন আছেন খালাম্মা? না বাবা, পলাশ ভালো নেই। নীলার শরীরের তো উন্নতি হচ্ছে না। তা তোমাদের কি খবর বলো? মা, কারা এসেছেন? পলাশ আর বাসার এসেছে মা। ও, তাদেরকে ভেতরে আসতে বলো। পলাশ, বাসার, তোমরা নীলার ঘরেই চলে এসো। চলুন খালাম্মা। আপনারা কতদিন পর এলেন, পরিচিত মানুষ এলে ভালো লাগে। মা, ওনাদেরকে চা দেবার ব্যবস্থা করো। তারপর খবর কি বলুন? বাসার সাহেব, আপনার হাতে ওগুলো কি? আমরা বিয়ের কার্ড দিতে এসেছি। বিয়ের কার্ড? কার বিয়ের কার্ড বাসার সাহেব? পলাশের বিয়ের কার্ড। ও, পাত্রী অনেক আগেই পছন্দ করা ছিল, এখন বিয়ের আনুষ্ঠানিকতা
সম্পন্ন করা হচ্ছে। নীলা, বিয়ের কার্ড বিতরণ করতে আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে। আজকে অন্তত চাটা থাক। পলাশ সাহেব, আপনাদেরকে এক কাপ চা খাওয়াবার অধিকারটুকু দেব না? আর কোনোদিন চা খাওয়াতে পারবো কি না তাও তো জানি না। বিদায়ের সুর শুনি সারাক্ষণ। নীলা, এমন করে ভেঙে পড়বেন না তো। অসুখ হয়েছে, তার চিকিৎসা চলছে, ভালো হতে একটু সময় নেবে, এই যা। এই বিশ্বাসটুকু রাখবেন, আমরা আপনার পাশেই আছি। আপনারা আমার পাশে আছেন, আর আমি দূর থেকে দূরে চলে যাচ্ছি। পলাশ, বাসার, তোমরা চা নাও বাবা। পলাশ, তোমার শুভ অনুষ্ঠানের জন্য আমার প্রাণ ভরা দোয়া রইল বাবা। শুধু দোয়া করলেই হবে না, কষ্ট করে হলেও যাবেন। চেষ্টার ত্রুটি করব না। চা কেমন হয়েছে পলাশ সাহেব? ভালো, আপনিও ভালোই উঠবেন নীলা। ভালো? আর ভালো। আগে যেটুকু যায় রে বাসার ভাই, নীলাদের বাসা থেকে বিয়ের অনুষ্ঠানে কেউ কি এসেছিলেন? আমি তো মেহমানদের অভ্যর্থনা জানাতে গেটেই ছিলাম। নীলাদের বাসার কাউকে তো আসতে দেখিনি। নীলা আসতে না পারলেও তার মা তো আসতে পারতেন। তাকে তো আমরা যথাযথভাবে দাওয়াত দিয়ে এসেছিলাম। হ্যাঁ, তুমি আমি দুজনে মিলেই তো দাওয়াতের কার্ড হাতে দিয়ে এসেছিলাম। কার্ড দিয়ে এসেছি, তাও তো অনেক দিন হয়ে গেল। এর মাঝে নীলাকে আর দেখতে যাওয়া হয়নি। আমাদের কর্তব্যের ত্রুটি হলো না তো? বিয়ের এই ব্যস্ততায় যেতেই বা কেমন করে। চলুন না বাসার ভাই, আজ একবার সন্ধ্যায় যাব। ঠিক আছে, তাই হবে। কিন্তু পলাশ, জি। মনে হচ্ছে নীলা আর তার মা আসছেন। তার মা নীলাকে ধরে ধরে আসছেন। তাই নাকি? হ্যাঁ, চলুন তো বাসার ভাই, আমরাই তাদেরকে অভ্যর্থনা করি গিয়ে। খালাম্মা, আপনারা যে আসতে পারবেন ভাবিনি, কিন্তু এসেছেন যে তাতে খুবই আনন্দিত হচ্ছি। আনন্দের আরও খবর আছে পলাশ। তোমার আর্থিক সহযোগিতা আর আল্লাহর রহমতে নীলা এখন সম্পূর্ণ সুস্থ। জি। ডাক্তার সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন, কিমো দেওয়াও শেষ হয়েছে, আর নীলাকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতেও বলেছেন ডাক্তার সাহেব। সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলার পরও যে এলেন, ব্যাপারটা কি ঠিক হলো? তবু যে এসেছেন তাতে গভীর আনন্দ অনুভব করছি। আমার বিয়ের অনুষ্ঠানের চেয়েও নীলার সুস্থতার সংবাদটা আজ আমার কাছে অনেক অনেক বড়। আমি নীলাকে বিশ্রামে থাকতেই বলেছিলাম বাবা, কিন্তু নীলা বলল তোমার আজকের এই শুভ অনুষ্ঠানে অনুপস্থিত থাকাটা হবে অকৃতজ্ঞতার পরিচয় দেওয়া, তাই দেখা করতে চলে এলাম। খুব ভালো করেছেন। নীলা, নীলা আপনি চেয়ারটায় বসুন। পলাশ সাহেব, হুম, নববধূ কোথায়? আসুন আমার সাথে। এই যে, এই যে নববধূ সুকন্যা, ইনি হচ্ছেন বিখ্যাত গায়িকা নীলা আফরোজ। হ্যাঁ, ওনার গান তো শুনেছি, খুব ভালো গান করেন। সুকন্যা, কাছে এসো তো, এই হারটা তোমার গলায় পরিয়ে দিই। বাহ, সোনার হার সোনার রঙে একেবারে মিশে গেছে। দেখেছেন পলাশ সাহেব? হ্যাঁ, দেখলাম নীলা। আর এই একগুচ্ছা রজনীগন্ধা আপনার জন্যে। একটু কথা শুনি তাই দিয়ে মনে মনে কথা শুনি তাই দিয়ে মনে মনে এতক্ষণ
সুশান্ত কুমার ঘোষাল রচিত একগোছা রজনীগন্ধা নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাসার প্রবীর মিত্র, পলাশীর মা আফরোজা হাসান, নীলার মা আঞ্জুমান আরা, রশিদ সাহেব লিয়াকত আলী খান, ডাক্তার এ.এফ. আকরাম হোসেন, শিহাব সাজ্জাদুর রহমান কনজ, পলি সাবিকুন নাহার, সুকন্যা তামান্না সরোয়ার নিপা। নীলা ও পলাশের চরিত্রে অভিনয় করেছেন জেসমিন আক্তার লিজা ও সুব্রত চক্রবর্তী। শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। একগোছা রজনীগন্ধা নাটকটি প্রযোজনা করেছেন এম.এ. সাদেক বাচ্চু। যেটুকু কাছেতে আসে ক্ষণিকে ফাঁকে ফাঁকে